শুরু করছি আজকের হাল্লা বল। খুব স্বাভাবিকভাবেই হাই ভোল্টেজ মঙ্গলবার আজ, আর প্রতিদিনই হাই ভোল্টেজ কার্যত হচ্ছে, কারণ এসআইআর তার মধ্যে একটা বড় ভোল্টেজ তো দিচ্ছেই, খুব স্বাভাবিক। এখন এই জায়গায় সাপ্লিমেন্টারি যে তালিকা তা প্রকাশিত হয়েছে এবং সেখানেও একখানা ছবি যেটা আমরা অন্ততপক্ষে দেখতে পেলাম, কারণ গতকাল ঠিক 12টা বাজবার কিছুটা সময় আগে, মানে বলতে পারেন 12টা ওই মোটামুটি 11টা 55-56 এই সময় ওই সাপ্লিমেন্টারি লিস্ট বা তালিকা সেটা প্রকাশিত হলো। এখন সেই জায়গায় নির্বাচন কমিশন যেটা করলো, যেটা নিয়ে প্রত্যেকেই অপেক্ষা করছিলেন যে কত সংখ্যক মানুষের নাম বাদ যাবে, সেটা কিন্তু তারা প্রকাশ করলেন না। তারা কি করলেন, তারা সম্পূর্ণভাবে সেটা ওয়েবসাইটে ছাড়লেন এবং সেখান থেকে প্রত্যেকে আলাদা আলাদা করে সেখানে সিলেক্ট করে করে গিয়ে তারা বুঝতে পারবেন কার নাম রয়েছে কার নাম নেই। এই জায়গাটা খুব তাৎপর্যপূর্ণ জায়গা, যেটা গতকাল রাত পর্যন্ত আমরা যে ছবিটা দেখেছিলাম। তো যাই হোক, সকাল হতেই আমরা জানি যে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রতিক্রিয়া পাবো। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তো থাকবেই সংবাদ মাধ্যমের তরফে যে এই সম্পূর্ণ তালিকা যেটাতে নাম, খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকেই জানতে চাইছেন কত সংখ্যায় নাম বাদ গিয়েছে, সেটা কোথায়। তো সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা শুধুমাত্র বললেন তালিকা প্রকাশিত হয়েছে এবং এটা এখনো পর্যন্ত তারা বলতে পারবেন না, তো নাম সেখান থেকে সার্চ করতে হবে। এর মধ্যে হাই ভোল্টেজ মঙ্গলবার, খুব স্বাভাবিক যেটা বলছিলাম, উত্তরবঙ্গ সেখান থেকে প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দাঁড়িয়ে দলের সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ইতিমধ্যে প্রচার সেটাও তিনি শুরু করে দিয়েছেন। আপনারা দেখেছেন সেখান থেকে বড় বার্তা এসছে সামনে। এই আবহের মধ্যেই বিজেপির তরফ থেকেও লাগাতার ক্ষোভ বিক্ষোভ চলছে, যদিও নীতিন নবীন তিনি রয়েছেন শহরে, পৌঁছিয়েছেন আজ। দুদিনের ঠাসা কর্মসূচি তার রয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি যখন আসছেন, ঠিক তার মধ্যেই ক্ষোভ বিক্ষোভ। সল্টলেকের বিজেপি অফিসের অন্দরে আমরা সেই ছবিগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। লাগাতার এই আবহের মধ্যে তাই মঙ্গলবার আজকের এই হাল্লাবোল অনুষ্ঠানে একাধিক প্রশ্ন, যেটা আজ উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুড়ে দিয়েছেন একভাবে বিজেপি এবং কমিশন এই আঁতাত, লাগাতার সেই প্রশ্ন তিনি ছুড়ে দিচ্ছেন। এর মধ্যে তাৎপর্য কোথায়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটা বক্তব্য রেখেছেন যেটা খুব গুরুত্ব রাখে হয়তো আগামী সময়ে। এসআইআর আবহে বিজেপি এবং কমিশন যা করছে তাতে একজোট হওয়ার আহ্বান করেছেন অন্যান্য রাজনৈতিক দলগুলোতে। বলছেন রাজনৈতিকগত দিক থেকে নয়, আমার সাথে থাকতে হবে না, কিন্তু এই যে পরিস্থিতি বা সিস্টেম, সেটাতে আপনাদেরকে একজোট হয়ে লড়াই করতে হবে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। মারাত্মক। আমি অবশ্যই আসবো এক এক করে আলোচনায়, তবে প্রথম বার্তাটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সাপ্লিমেন্টারি লিস্ট সামনে আসলো তা নিয়ে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে তার বার্তা শুনুন। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। সবাই তো বুঝতে পারছে। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। কালকেও দুজন আত্মহত্যা করেছে, তার আগেও দুজন আত্মহত্যা করেছে, প্রায় 220 জন মানুষের মধ্যে মারা গেল। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই। ইলেকশন কমিশনের স্বচ্ছতা থাকলে এতদিন লাগে? একটা জাজেরা তো অনেক দিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? আরো কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? সেটা পুরো লিস্ট বেরোলে তবেই বুঝতে পারবো। আমরা দাবি করছি বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সব পোস্টের প্রমাণ। এটা ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস অ্যান্ড ইউটিজ, মানেটা ঠিক। একই সঙ্গে আরো একটা বিষয়, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের পুরনো নির্দেশিকায় বিজেপির প্রতীক জানিয়ে আজকে তিনি মন্তব্য করেছেন একেবারে হাতে সামনে ধরে নিয়ে। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যটা। একই সঙ্গে ঠিক সেখান থেকে দাঁড়িয়ে তিনি ডান বাম ভুলে সবাইকে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানাচ্ছেন। এই বার্তাও শোনাই আপনাদেরকে, শুনুন। ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্লারিক্যাল মিস্টেক না, এটা পলিটিক্যাল ইন্টেনশন, ডেলিবারেট অ্যাটেম্প্ট। Now I will request all the political parties together, let us fight against the one-sided dictatorship, autocracy and one political party ruled government and their agencies to take strong action to protest and to see that election must be
free and fair. It is not that I want any support from any political party, but to save the democracy, লোকতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য সবাইকে জোট বেঁধে কে বাম কে ডান ভুলে যান, যারা এই চক্রান্তের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে চান, আমার পাশে থাকার প্রয়োজন নেই, কিন্তু মানুষের পাশে থাকুন। তো সামগ্রিকভাবে এই হচ্ছে ছবি আজকের আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। আরো ছবি রয়েছে, আমি অলরেডি বলেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। আলোচনায় আসতে হবে এই প্রসঙ্গে, আমাদেরকে আগে শুরু করতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাগুলো, এই বক্তব্যগুলো যথেষ্ট আজকের দিনে তাৎপর্য রাখছে। অবশ্যই আমাদের সঙ্গে যারা উপস্থিত, পরিচয় করার চেষ্টা করাই। আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী। অনির্বাণ দাকে স্বাগত। রয়েছেন আমাদের সঙ্গে গৌরব মজুমদার, সিপিএম নেতা। গৌরব দাকে স্বাগত। দূরাবাস থেকে প্রীতম দত্ত, বিজেপি নেতা, তিনি উপস্থিত রয়েছেন। প্রীতম দা স্বাগত। কিছুক্ষণের মধ্যেই অমিতাভ সিনহা তিনি যোগ দেবেন, কংগ্রেস মুখপাত্র। অবশ্যই পরিচয় করাচ্ছি পরবর্তীতে। তবে এই বার্তা প্রথমটা আমি শুরু করি, কারণ এই নিয়ে কেন এত প্রশ্ন উঠবে, একটা লিস্ট, যে লিস্টটা নিয়ে এত লুকোচুপি থাকবে কেন, এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তুলছেন, একই সঙ্গে দাঁড়িয়ে অনেক মানুষজন রয়েছেন, তারা স্বাভাবিক এই প্রশ্ন তুলবেন। লিস্টের মধ্যে সত্যি কি স্বচ্ছতা রয়েছে, এই প্রশ্ন তিনি তুলছেন। আমি অনির্বাণ দাকে দিয়ে শুরু করি, যে এই প্রশ্নের জায়গায় আজকে আসতে হচ্ছে কারণ মধ্যরাতে এই তালিকা প্রকাশ, এর গুরুত্ব কোন জায়গায়? এটিকে আদৌ আর কোনো প্রশ্ন রয়েছে? এসআইআর যে কার্যত ঘুরপথে বিজেপিকে বাংলাকে দখল করতে দেওয়ার একটা ছক, এটা প্রথম থেকে যখন আমরা বলা শুরু করেছিলাম তখন অনেকেই সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। আমি বিরোধী দলগুলির কথা বাদ দিচ্ছি বা বিজেপির কথা বাদ দিচ্ছি, এমনকি অনেক মানুষ এটা ভেবেছিলেন যে এটা আদতে ভোটার তালিকাকে স্বচ্ছ করবার প্রক্রিয়া। তখন আমরা বারবার করে বলেছিলাম যে ভোটার তালিকা পরিমার্জন, সেটা সংশোধন ইত্যাদির কাজ কার্যত সারা বছর ধরেই চলে। তার জন্য এই ধরনের কোনো প্রক্রিয়া কোনো ভোটের 2 মাস, 1.5 মাস, 3 মাস আগে, বিশেষ করে যেটার পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950-তে কোনো উল্লেখই নেই, অর্থাৎ আইনের কোনো প্রভিশনই যে প্রসেসের নেই, সেই প্রসেস দিয়ে এইভাবে করা হচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিজেপির নেতারা বারবার যে 1,20,00,000 সংখ্যাটা, যে টার্গেট তারা বারবার বেঁধে দিয়েছিলেন, সেইখানে যেন তেন প্রকরণে নির্বাচন কমিশন পৌঁছাতোই। আপনারা দেখেছেন যে 60 থেকে 63 লাখ নাম বাদ ইত্যাদি, এবং তারপর আন্ডার অ্যাডজুডিকেশন করে 60 লাখ করে দিয়ে কার্যত ওই সংখ্যাটাই তারা নিয়ে চলে গেছে। এখন যে সাপ্লিমেন্টারি লিস্ট ঝোলানোর নাম করে তারা যেটা করেছে, ওয়েবসাইটে দিয়েছে, আপনারা জানেন, যারা যারা খোঁজার চেষ্টা করেছেন কার্যত খুঁজে পাওয়া যাচ্ছে না, ওয়েবসাইট বহু ক্ষেত্রে কাজ করছে না, ডাউনলোড হচ্ছে না, এবং ফিজিক্যাল কপি, আজকের দিনে দাঁড়িয়ে ফিজিক্যাল কপি যেটা তাদের বুথে বুথে ইত্যাদিতে জায়গাতে দেওয়ার কথা ছিল, কিচ্ছুটি তারা দেননি। কোনো রকম প্রশ্ন আপনি করার কোনো জায়গাতেই নেই। আপনি নির্বাচন কমিশনে কাউকে জিজ্ঞাসাই করতে পারবেন না যে মোট কত সংখ্যায় আপনারা পাবলিশ করলেন, তার মধ্যে কতজন বাদ গেল, কতজন এর মধ্যে ইনক্লুডেড হলো। আপনার কাছে কোনো উত্তর আপনি খুঁজে পাবেন না, কারণ গণতান্ত্রিক যে ন্যূনতম দায় একটি প্রতিষ্ঠানের থাকে, মানুষের কাছে তাকে উত্তর দিতে হয়। সেই উত্তর দেওয়ার জায়গাটা, প্রশ্ন করবার জায়গাটা, আপনারা যে প্রশ্ন করবেন সংবাদ মাধ্যম, সেই জায়গাটা তারা কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে। কারণ গণতান্ত্রিক উপায়ে মেনে, প্রসেস প্রক্রিয়া মেনে তারা এটা করছে না। যে বিজেপির সিল ছাপের যে ডকুমেন্ট আপনারা ইতিমধ্যে দেখেছেন, এটা ওই যাকে বলে ফ্রয়েডিয়ান স্লিপের মতো একটা ঘটনা ঘটে গেছে, যে তারা যে এই ধরনের কাজ করে থাকে, এটা ঘটনাচক্রে মানুষের সামনে চলে এসছে। বাকিটাতে এমনিতে বোঝাই যায় ছক, ওপর থেকে আমি বলছি কাজ করছে। সুপ্রিম কোর্টকে বিশেষ ক্ষমতার প্রয়োগ করতে হয়েছে, তারপর তারা হাতে নিয়েছেন। এই মুহূর্তে 700 বিচারক, 5 জন বিচারক তারা কাজ করছেন, এবং এই লিস্ট সেটা প্রকাশিত হয়েছে। মানে সুপ্রিম কোর্টের তো এই মুহূর্তে দাঁড়িয়ে সামগ্রিক এই বিষয়টা তারা দেখছেন, তারা নিশ্চয়ই দেখছেন। কিন্তু সুপ্রিম কোর্ট হোক বা অন্য কোনো সংস্থা হোক, দেখুন, নির্বাচন কমিশন দিনের শেষে নির্বাচনের প্রক্রিয়া তাকেই পুরোটা করতে হয়। এটা আইন, সংবিধানে নির্বাচন কমিশনকে অপরিসীম ক্ষমতা দেওয়া আছে। এমনকি সুপ্রিম কোর্ট কিছু গাইডলাইন দিতে পারে, কিছু ডিরেকশন দিতে পারে, কিন্তু প্রতি পদে, প্রতিটি পদক্ষেপে সুপ্রিম কোর্ট ইন্টারভিন করবে, এটা আশা করাটাও তো অন্যায়। তাহলে জ্ঞানেশ কুমারের ভূমিকাটা ঠিক কি, বিজেপির হয়ে কাজ করা, সেটা আমরা জানি। সেটা বাদ দিয়েও ন্যূনতম চক্ষু লজ্জার জন্য তো পদক্ষেপগুলি নিজেরা তারা করবেন। আপনি আমাকে বলুন, 60 লক্ষ মানুষের তারা কার্যত ভাগ্য ঝুলিয়ে রেখে রাত 12টা বাজার 5 মিনিট আগে তালিকা প্রকাশ করছেন। সেই তালিকাটুকুও আপনি ঠিক করে দেখতে পারবেন না, আপনি জানেন না কি নম্বর, সংখ্যাটা ঠিক কি যেটা প্রকাশ করা হয়েছে, কতজন রয়েছে, কতজন বাদ। এই যে ভয়ঙ্কর উদ্বেগ, এই উৎকণ্ঠার মধ্যে রাখার এর দায়, এটা তো অপরাধ না, এটা তো পাপ।
এর দায় কে নেবে, কাকে নিতে হবে? নির্বাচন কমিশনকে নিতে হবে, এই জ্ঞানেশ কুমারকে নিতে হবে যাকে নিয়োগ করেছেন নরেন্দ্র মোদীরা। এবং কার্যত আমি রাজনৈতিক বিতর্ককে একদম সরিয়ে দিয়ে বলছি মণিময়, আপনি যে কোনো দলের সদস্য সমর্থক হতে পারেন, আপনি বুকে হাত রেখে বলুন যদি আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে থাকে, আপনি এখন সব কাজ ছেড়ে, সব কিছু ছেড়ে আপনি খুঁজছেন খালি, আপনি যদি টেকনোলজিক্যালি সাউন্ড না হন, হলেও কিছু যায় আসে না, আর যদি না হন, গ্রামগঞ্জের প্রান্তিক এলাকার মানুষগুলো কি অন্যায় করেছে? সবার কাছে স্মার্টফোন, ইন্টারনেট থাকতেই হবে, এটা কি বাধ্যতামূলক? আমি যদি না হই টেকনোলজিক্যালি সাউন্ড, আমার যদি স্মার্টফোন না থাকে, আমি কোনো অন্যায় করব? আমি কেন বুথে গিয়ে তালিকা দেখতে পারবো না? এই দায়িত্ব তো নির্বাচন কমিশনের নেওয়া উচিত ছিল যে ভাই আমি মানুষকে হয়রানি করব না, আমি একটা প্রক্রিয়া যদি সত্যি সততার সঙ্গে করতে চাই, আমি আর যাই করি মানুষকে হয়রানির মুখে ফেলবো না। এরা প্রতি পদে হয়রানি করছে এবং এটাকে যারা সমর্থন করবে, সে যে রাজনৈতিক দলের হোক, তারা গণশত্রু। ঠিক আছে, প্রীতমদার কাছে আসবো, কারণ আমার এই জায়গাতেই প্রশ্ন। প্রীতমদা, 9টা থেকে 9:30 লিস্ট বেরোবে, যেটা প্রথমে সন্ধ্যেবেলা বলা হয়েছিল, সেটা 9টা থেকে 9:30 সিইও বলছেন। পরবর্তী সময় দেখা গেল একেবারে রাত্রি 12টা বাজে 5 মিনিট বা 2 মিনিট বাকি থাকতে সেই লিস্ট প্রকাশিত হচ্ছে, তারপরেও সেটা সম্পূর্ণভাবে মানুষ দেখতে পারছেন না। এই যে আতাতের জায়গাটা বারবার প্রীতমদা প্রশ্ন আসছে, যেটা অনির্বাণদাও বলছে, কি বলবেন এই প্রসঙ্গে? প্রথম কথা হচ্ছে আজকে বাংলা আর বাঙালির এই যে পাপটা কি সব বলছিল না, এই পাপটা যেটা করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তার কারণ হচ্ছে আজকে দেখুন, আমরা প্রথম মমতা ব্যানার্জির থেকে জানতে পেরেছিলাম প্রায় 1.5 কোটি অনুপ্রবেশকারীরা এসে নাকি এখানকার ভোটার হয়ে গেছে। তারপর 2011 উনি সরকারে আসলেন, সরকারে আসার পর লাস্ট এই 14 বছর মাস উনি কী করলেন? কেন এদেরকে চিহ্নিত করে আপনি ভারতবর্ষ থেকে বার করে দেননি? ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ইলেকশন কমিশনার তো নিজস্ব কোনো এমপ্লয়ি নেই, সবটাই রাজ্য সরকারের উপর ডিপেন্ডেন্ট। যখন এখানে এসআইআর শুরু হবে তখন ইলেকশন কমিশনার এদের থেকে ডেটা এন্ট্রি অপারেটর চাইলেন, দিতে পারলেন না। মমতা ব্যানার্জি নিজে গিয়ে বললেন 8,500 গ্রুপ বি অফিসার নাকি দিয়ে দিয়েছে। দুটো চর দিয়ে সুপ্রিম কোর্ট বললো, আমাদের লজ্জা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তা তিনি মিথ্যা কথা বলেছেন, ওখানে কি প্রমাণ হয়ে গেল, সে গ্রুপ বি অফিসারও পর্যাপ্ত পরিমাণে দিতে পারলেন না। তখন আমি আপনাকে দেখাতে পারি, কপিল সিব্বল বললো যে আমাদের কোনো অসুবিধা নেই, আপনি ইমিডিয়েটলি আপনার জুডিশিয়াল অফিসার দিয়ে দিন। তখন বললো যে তাহলে জুডিশিয়াল অফিসার দিয়ে দেবো, বলে হ্যাঁ জুডিশিয়াল অফিসার দিয়ে দিন। এই ভারতবর্ষের ইলেকশন কমিশনের মাঝখানে জনতার সাথে, ইলেকশন কমিশনের সাথে ডাইরেক্ট সম্পর্ক থাকতো, আর যারা জনতার হয়ে লড়তো কিছু রাজনৈতিক দল। ভারতবর্ষের এই প্রথম কোনো ভোটের সময় বা কোনো ইলেকশন কমিশনের কোনো একটা কাজে আরেকজন থার্ড পার্টি নিযুক্ত হলো, তার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। এবং আজকে কত দুর্ভাগ্যের বিষয়, মমতা ব্যানার্জি কোথায় নিয়ে গেছেন এই বাংলাকে, সেই জুডিশিয়াল অফিসারটা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে নেই। তারাও আজকে বাইরে থেকে আসছে আপনার এই পশ্চিমবঙ্গে, কেন? আমাদের পরিত্রাণ করার জন্য। এবং আজকে এই যে পুরো অবস্থাটার জন্য দায়ী একমাত্র মমতা ব্যানার্জি। ওনার কাছে সক্রিয় ছিল, উনি দিলেন না। উনি কি করলেন? উনি বিএলওদের ধমকালেন, বিএলওদের বললেন যে আর 3 মাস পরে তো আমিই থাকবো, তোমরা সাবধানে কাজ করো, খুব করো। আমরা দেখলাম সেই বিএলওরা নিজেদের কাজ ফেলে দিয়ে তারা চলে গেল কোথায়? ইলেকশন কমিশনের দরজার ওখানে তারা আটকে বসে থাকলো, মঞ্চ করে বসে থাকলো, নিজের কাজ করলো না। এবং তারা ইট টিট মারলো, বিরোধী দলেরা যারাই গেল তাদের জুতো দেখালো, কাউকে মারলো, কাউকে ধরলো, এইটাই করলো। বিএলওরা, যেটা মমতা ব্যানার্জি বিএলওরা কোনোটা কাজ করলো না। এবং বাঙালিদের ইচ্ছে করে আজকে যেই ডেটা এন্ট্রিগুলো করলো, তার ইচ্ছে করে ভুল করে বাঙালিদের আজকে এই পরিণতিতে দাঁড় করালো। তার জন্য একমাত্র যদি কেউ দায়ী হয়ে থাকে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি চাইছিল, মমতা ব্যানার্জি জানতেন যে উনি লাস্ট যে প্রায় 15 বছর কোনো রকম কাজ করেননি। অনির্বাণদা কিছু অ্যাড করবেন? প্রীতমদা, আমি বলিনি, আজকে যেটা করেছেন সেটা হচ্ছে ভাইপোকে উনি নেতা তৈরি করেছেন। যেই ভাইপো এই 2024-এর ইলেকশন ভোট চুরি করে জিতেছে, তার জন্য হাইকোর্টে মামলা চলছে। এই লাস্ট 3 বার প্রীতমদা, সব বুঝতে পারলাম আপনার যে অভিযোগগুলো রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন একটা লিস্ট বার করছে, সেখানে লুকোছুপি কেন? এইটা হচ্ছে আমার প্রশ্ন। না, সেটা তুমি ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করো, ইলেকশন কমিশনের মুখপাত্র আমি না। আমি যেটা বলছি এটা স্টেটমেন্ট বলছি, ঠিক আছে? সেই স্টেটমেন্ট গুলো যেরকম ওনাকে তুমি ইন্টারনেটে বলতে দিয়েছো, আমাকে বলতে, আর আমি তো অনেক দূরে আছি টেকনোলজির মাধ্যমে। ঠিক আছে, সুতরাং আজকে যেই ভাইপোকে উনি নেতা, বিশাল বড় নেতা তৈরি করলেন, ওনার বিরুদ্ধে অভিযোগ হাইকোর্টে জমা পড়েছে যে উনি ভোট চুরি করে জিতেছেন।
লাস্ট 4টে ডেট হয়েছে, সেই 4টে ডেটের পর বারবার উনি অনুপস্থিত। লাস্ট আপনার যে লয়াররা, তাদের লয়ার বললো যে না কোনো রকম কোনো আমরা কাগজপত্র পাইনি। আবার হাইকোর্ট চড় মেরে বললো যে আপনার কাগজপত্র তো লাস্ট 1 মাস আগে দিয়ে দেওয়া হয়েছিল, আবার আপনারা কেন মিথ্যা কথা বলছেন? এই যে বারবার ভোট চুরি করা যেটা, তাকে নেতা করলেন মমতা ব্যানার্জি। আর কি করলেন? এই যে ভোটগুলো করার জন্য, আজকে মেশিনারি তৈরি করার জন্য যথেচ্ছভাবে বাঙালির মাথা হেড করে দিয়ে না বুঝলাম, কিন্তু এটা তো একদম এড়িয়ে যাওয়া প্রসঙ্গ প্রীতম দা। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখুন ওই যে হাতের মধ্যে একটা বিষয় নিয়ে এসছেন, লেটার হেড, সেখানে দাঁড়িয়ে বিজেপির স্ট্যাম্প। আমি একটু দেখাই এটা দর্শকদেরকে, যা নিয়ে যিনি অভিযোগ করেছেন প্রীতম দা। আমি বলছি এই ছবিটাও তো মারাত্মক, এই দেখুন সেই ছবি। না আমিও তো অভিযোগই করছি, তুমি এই মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছিল ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে যে 1.5 কোটি মানুষ এসে এখানে তোমার ভোটার হয়ে গেছে, সেই ভিডিও ফুটেজটা বার করো না, সেটা দেখাও না মানুষকে, এটা দেখাও না। কোথাকার কোন 2019-এর কোনো একটা ছবি টবি নিয়ে এসে উনি অভিযোগ করছেন, আমরা তো অভিযোগ না, মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আর উনি তো মুখ্যমন্ত্রী হয়েছেন, যে মুখ্যমন্ত্রী হওয়ার পর বুদ্ধবাবু বলে গেছিল যে খারিজি মাদ্রাসায় জঙ্গি পাতা হয়, সেই খারিজি মাদ্রাসায় কোনো ব্যবস্থা হয়নি। আমরা দেখেছি খারিজি মাদ্রাসা আরো 5,500 থেকে বুদ্ধবাবুর সময় সেটা বেড়ে প্রায় 10,000 হয়ে গেছে। আমরা দেখেছি এই খারিজি মাদ্রাসার জন্য আজকে ঠিক আছে, আমি বুঝলাম প্রীতম দা আপনি যেটা বলছেন। আমি শুধু বুঝতে পেরেছি। আমি আসছি আপনার কাছে, আসছি ডেফিনেটলি। আমি শুধু এক লাইনে আসছি। আচ্ছা অনির্বাণ দা এক লাইন অ্যাড করবে, আমাকে বিরতি নিতে হবে প্রীতম দা। আমি শুধু একটা লাইন বলার, দেখুন প্রীতমকে আমি ব্যক্তিগতভাবে চিনি বলে জানি, ঠিক আছে, ওর সর্বোচ্চ নেতার মতো মিথ্যে কথা বলবার ওদের আর্ট, এটাও রপ্ত করতে পারেনি, যে কারণে মিথ্যেটা বলতে গিয়ে গুলিয়ে ফেলেছে। একদিকেও বললো যে 1.5 কোটি 1 কোটির সব ভোটার তালিকা কেন সংশোধন করতে পারেননি, বের করতে পারেননি ইত্যাদি, এটা তার মানে ও বলতে চাই যে এসআইআর এর মাধ্যমে এটা করা হচ্ছে। আবার অন্যদিকে বললো যে মমতা ব্যানার্জির বিএলওদের জন্য এটা করা যায়নি। একদিকে বলবে করা হচ্ছে, আবার বলছে করা যায়নি, দুটো তো একসঙ্গে হতে পারে না। আসলে মিথ্যে কথা বলতে গেলে সেটা ভালোভাবে পারতে হয়, যেটা তো ওনার সর্বোচ্চ নেতা যেটা পারেন, প্রীতম সেটা পারেন না। বলতে গিয়ে গুলিয়ে ফেলার কারণে এই জিনিসটা হয়েছে। বিএলওদের কারণে কিছু হয়নি। নির্বাচন কমিশন সম্পূর্ণ ছক মেনে, বিজেপির নির্দেশ মেনে এই 1,20,00,000 ভাগ্য ঝুলিয়ে দিয়ে, বিশেষ করে এই 60 লক্ষ মানুষকে যে হেনস্থার মুখে ফেলেছেন, এর উত্তর রাজনৈতিকভাবে বিজেপিকেই দিতে হবে, যতই তারা এড়াতে চান না কেন। প্রীতম দা অবশ্যই দেবেন। আমি বলছি নির্দিষ্ট জায়গায় আসবো। আমি আসছি আপনার কাছে, আসছি প্রীতম দা। একটা বিরতি আমাকে নিতে হচ্ছে, বিরতিতে যাব, তারপর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনাবো। কারণ নির্বাচন কমিশনের প্রতিনিধি ডেফিনেটলি বিজেপি নয়, কিন্তু এটাকেই কোট করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মারাত্মক বার্তা দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের সিম্বল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন বিজেপির সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 60-70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। and now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। প্রীতমদার কাছে আসবো। এটা ক্লারিক্যাল মিস্টেক, ইলেকশন কমিশন জানিয়েছে, কিন্তু প্রীতমদা এই স্ট্যাম্পটা বিজেপির কেন, এটা নিয়েই প্রশ্ন। বিজেপির কোনো সাফাই পাইনি আমরা। প্রথম কথা হচ্ছে ক্লারিক্যাল মিস্টেক ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে, আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই। এই সেম একটা এরকমই আমরা ভুলই মনে করি, কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস আর টুইট করেছিল, পুরোটাই তৃণমূলের অঙ্গুলিগুলো চলছে। ক্লারিক্যাল মিস্টেক এরকম হতে পারে যেটা তৃণমূলের টুইট আপনার ইলেকশন কমিশন রিটুইট করে দেয়। তার মানে কি এখানকার যে আমরা টুইট রিটুইট করা আর একটা স্ট্যাম্প মারা, এই দুটো এক হলো। এই জন্যই বলছি প্রীতম দত্ত নরেন্দ্র মোদীর এটাই তফাৎ। প্রীতম দত্ত মিথ্যেটা গুছিয়ে বলতে পারে না, আর একজন পারেন। আমাকে বলতে দাও, তখন বলো। নিশ্চয়ই নিশ্চয়ই গুছিয়ে হচ্ছে না, সেটাই বলছি। মমতা ব্যানার্জির যে পাপেট আজিজ আফতাব ছিলেন, তখন যে এমপ্লয়ীদের উনি চাকরি দিয়েছিলেন, তার কারণ হচ্ছে ইলেকশন কমিশনের এমপ্লয়িরা হচ্ছে সবটাই স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি, একমাত্র সিইও ছাড়া। তো সুতরাং যে সিইওটাও এখানে 3টে লোককে পাঠানো, তার মধ্যে একজন নিযুক্ত হয়। এই সিস্টেমটা ইলেকশন কমিশনের নিজস্ব কোনো এমপ্লয়ি নেই, সবটাই স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি। সেই জন্য তো মমতা ব্যানার্জি ধমকেছিলেন যে সাবধান,
সব আমার হয়ে কাজ করো। মমতা ব্যানার্জি যখন election ধমকেছিলেন হয়, বলে আমরা ওখানে দেখেছি। বিজেপি স্ট্যাম্প মেরে আজকে পেপারটা দিয়ে দিল। দেখেছি, খুব ভালো মমতা ব্যানার্জি ধমকেছিলেন বলেই তো আমরা দেখেছি যে ইলেকশন কমিশন খুব ভালো যুক্তি। ন্যারেটিভটা রিটুইট করেছিল, ঠিক, ঠিক। তৃণমূলের ন্যারেটিভটা রিটুইট করেছিল। তাই তার পাল্টা হিসেবে ইলেকশন কমিশন বিজেপি স্ট্যাম্প মারা কাগজ আপলোড করে আমাদের এই ক্যামেরার খুব মাধ্যমে ভালো বলছি ইলেকশন কমিশনে নিরপেক্ষ হতে হবে। তৃণমূলের যে লোকগুলো এখন কিন্তু বিজেপি স্ট্যাম্প মারতে হবে। চাকরি করে তাদেরকে চিহ্নিত করতে হবে একদম, কিন্তু বিজেপি স্ট্যাম্পটা মারতে হবে। যেন তৃণমূলের হয়ে কোন ইলেকশন কমিশনের কোনো রকম কেউ কাজ না করতে পারে। নিরপেক্ষ স্বচ্ছ ভোট তালিকা ভোট হোক এবং ঠিক, নিরপেক্ষ ভোট কিন্তু হোক। এটা তো তাহলে প্রীতম দা আপনারও দাবি থাকবে বা বিজেপিরও দাবি থাকবে যে এই যে তালিকা প্রকাশ পেল, না মনিভাই, তুমি ওই যুক্তিটা বুঝলে যে বিজেপি স্ট্যাম্পটা না মারলে সেটা নিরপেক্ষ নয়, যে মুহূর্তে মারবে সঙ্গে সঙ্গে নিরপেক্ষ। কি করে মারবে? তাদের চিহ্নিত করা হোক, তাদের চিহ্নিত করা হোক। একদম, চিহ্নিত কিভাবে করবে? বিজেপি স্ট্যাম্পটা মেরে মেরে চিহ্নিত করবে। তুমি দেখো যেখানে যেখানে ইন্ডি জোট আছে সেখানে তৃণমূলের কংগ্রেসগুলো এই গন্ডগোলগুলো করে ইচ্ছে করে। কেউ হয়তো ওই কেরালায় যারা আছে আচ্ছা, সেন্ট্রাল ইলেকশন কমিশনটা ইন্ডি জোট চালায়। এই ইন্ডি জোটের গন্ডগোল। তার কারণ হচ্ছে আজি আফতাবের সময় কিছু তৃণমূলের লোককে, আমি তো নাম ধরে বলে দিচ্ছি, বক্সিত বাবুর কিছু লোককে কংগ্রেস ওখানে চাকরি দিয়েছিল, তারাই রিটুইট করেছিল তৃণমূলে। আচ্ছা, স্ট্যাম্পটা কে মারলো? স্ট্যাম্পটা যারা মারলো তারা সে চাকরিটা কে কাকে দিয়েছিল? আজকে সে কি স্ট্যাম্প? এই স্ট্যাম্পটা গ্যারেজ কুমার মেরেছে, তাকে চাকরি দিয়েছিল নরেন্দ্র মোদী। আর তাহলে কি নরেন্দ্র মোদী ইন্ডি জোট চালাচ্ছে? মানুষের আমি প্রথমেই বলেছিলাম প্রীতম মিথ্যেটা ভালো গুছিয়ে বলতে পারেন, ওর অসুবিধা হচ্ছে। সেরকম কোনো ইস্যু নেই। আজকে ইলেকশন কমিশনকে নিয়ে চলে আসছে। আজকে মমতা ভার্সেস জনতা, এইটা হচ্ছে আজকে ইলেকশন হচ্ছে। ইলেকশন কমিশন কি নেই? তাহলে ভোটটা কে করাচ্ছে? 1 মিনিটের তারা সময় চাইছে, যেদিনকে সময় পাবে তাদেরকে এক চুটকিতে, ওই মমতা ব্যানার্জি বলেছিলেন এক চুটকিতে ঠিক আছে। উনি নাকি সব একটা কমিউনিটিকে খেপিয়ে তুলেছেন। আবার আরে সেই আপনারা কি ওর বক্তব্যের কোনো রেলেভেন্স খুঁজে বেশ 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 প্রীতম দা, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো আমি, মানে সেখানে এক সেকেন্ডের জন্য, হ্যাঁ, হ্যাঁ। একটা সেকেন্ডে ভারতীয় জনতা পার্টি তোমার পদ্মফুলে ভোট দেবে, বেশ। আর এদেরকে তাড়াবে। ঠিক আছে, আমি আসছি প্রীতম দা, আসছি গৌরবদার কাছেও আসবো। আমি শুধু গৌরবদার কাছে এই প্রশ্নটা রাখবো। গৌরবদা, আমি জানি না এই যে ডান বাম ভুলে সবাইকে একজোট হবার আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, আপনারা কি একজোট হবেন? মানে যে বিষয় বলছেন গণতন্ত্রকে রক্ষা করতে হবে, যা অবস্থা এখন। প্রথম কথা হচ্ছে যে বিজেপির যিনি প্রতিনিধি বসে রয়েছেন এখানে, অনির্বাণ দা বলছিলেন যে বিজেপির প্রতিনিধি সত্যি কথা বলতে পারে না। আমি অনির্বাণ দার সঙ্গে এই জায়গায় সহমত যে বিজেপির যিনি বসে রয়েছেন, যিনি এতগুলো কথা বলেন, একটা সত্যি কথা বললেন না। 1.5 কোটি নাম যে মমতা ব্যানার্জি ফাইল ছুঁড়েছিলেন স্পিকারের মুখের ওপরে, মমতা ব্যানার্জি ছিলেন বিজেপির জোট সঙ্গী সেই সময়। তার দায় তো বিজেপিরও থাকবে। বিজেপি দায় ছেড়ে এখন মমতা ব্যানার্জির ঘাড়ে চাপালে হবে? 1, 2, উনি খারিজি মাদ্রাসার কথা বলছেন। ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন লালকৃষ্ণ আদবানি। লালকৃষ্ণ আদবানি কি বলেছিলেন সেটা এখনও সংসদে লেখা আছে বুদ্ধবাবুর সরকার সম্পর্কে। সুতরাং এইসব মিথ্যে কথা বলে আর কোনো লাভ নেই। বিজেপির যা সব ওপেন হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এ রাজ্যের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খাল কেটে কুমির এনেছেন। তিনি বলেছেন যে বিজেপি, তার কাছে আরএসএস ভালো, বিজেপি খারাপ। বিজেপির সঙ্গে 8 বার অ্যালাই ছিলেন, একবার দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন, মানে লজ্জা শরম নেই, দপ্তরবিহীন মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। বিজেপির থেকে সমস্ত কিছু নিয়েছেন। এখানে যখন ধর্মতলায় ওই স্যান্ডউইচ খাওয়া অনশন করছেন, তখন বিজেপির রাজনাথ সিং থেকে সুষমা স্বরাজ থেকে তথাগত রায়রা গিয়ে ওখানে মমতা ব্যানার্জির পাশে বসে মমতা ব্যানার্জির চোখের জল মুছিয়ে দিয়েছিলেন। সুতরাং এর দায় সমস্ত বিজেপির। আর আজকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ডান বাম এক হওয়ার কথা বলছেন। আমরা বলছি যে এই যে এসআইআর পর্ব, এই যে এসআইআর পর্ব শুরু যখন হচ্ছে সেই সময় দাঁড়িয়ে আমরা বামপন্থীরা, আমরা তো প্রথমেই বলেছিলাম যে এই যে এসআইআর পর্ব শুরু হচ্ছে, জ্ঞানেশ কুমার যখন সাংবাদিক সম্মেলন করে জানাচ্ছেন, তখন সাংবাদিকরা জিজ্ঞেস করছেন যে হোয়াট অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল। তিনি প্রথমেই একটা লাইনে উত্তর দিয়েছিলেন যে পশ্চিমবাংলা সরকারের সঙ্গে বলেছে যে আমাদের সঙ্গে সর্বতোভাবে সহযোগিতা হচ্ছে, যে তারা করবে। আমরা তখন বলেছিলাম যে পশ্চিমবাংলার সরকারের সহযোগিতা করা উচিত, কিন্তু সেখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলার সরকারের এইটা আলোচনা করা, বিধানসভার অভ্যন্তরে আলোচনা করা উচিত যে এসআইআর এর যে গণ্ডগোল যদি হয় ভবিষ্যতে, কারণ পশ্চিমবাংলায় এত জনসংখ্যার জায়গা, সেখানে দাঁড়িয়ে সমস্যা তৈরি হতে পারে। কিন্তু সেদিনকে
হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী বিধানসভার মধ্যে কে বড় হিন্দু, কে বড় হিন্দু প্রেমী, এই নিয়ে আলোচনা করতে হচ্ছে যে ব্যস্ত ছিলেন। কেউ বিধানসভার বাইরে পাকিস্তানের পতাকা পড়াচ্ছিলেন, আর কেউ হচ্ছে যে বিধানসভার ভেতরে আমি কত বড় হিন্দু সেই নিয়ে ভাষণ মারছিলেন, সেইটা দিয়ে সময় চলে গেছে। আজকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টকে প্রশ্ন করতে হচ্ছে আজকে মণিময়, যে পশ্চিমবাংলা ছাড়াও অন্যান্য যে রাজ্যগুলোতে এসআইআর হচ্ছে এত গন্ডগোল হচ্ছে না, পশ্চিমবঙ্গে গন্ডগোল কেন? পশ্চিমবঙ্গে গন্ডগোল এই কারণেই, কারণ পশ্চিমবাংলার সরকার যারা পরিচালনা করছে, যে মূল রাজনৈতিক দল আর বিরোধী রাজনৈতিক দল, তারা একের অপরের বিরুদ্ধে গালিগালাজ করতে ব্যস্ত, রাদার দেন মানুষকে তার সুরাহা দিতে তারা পারছেন না। সেই কারণের জন্যই হচ্ছে যে আজকে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। বাকি রাজ্যগুলো, আপনি কেরালা বলুন, আপনি তামিলনাড়ু বলুন, আপনি হচ্ছে যে উত্তরপ্রদেশ বলুন, যেখানে যেখানে হচ্ছে যে আলোচনা অন্তত হয়েছে, এখানে সর্বদলীয় বৈঠক হয়েছে, কাউকে ডেকেছে মমতা বন্দ্যোপাধ্যায়? ডাকেননি। শুভেন্দু অধিকারী বলেননি। আসলে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা অনেক আগেই বলেছিলাম। তার জন্য মুস্তারি বানু, তিনি হচ্ছে যে আমাদের পার্টির নেতা, তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন যে এই ধরনের কথা বলবার জন্য, যে এই ধরনের ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলছেন যে তার করা মামলা। কে বলেছে তার করা মামলা? তিনি তো ওই মামলায় যুক্ত হয়েছেন, মামলা তো মুস্তারি বানুর মামলা, সেখানে দাঁড়িয়ে তিনি যুক্ত হয়েছেন। আসলে না বিজেপি না তৃণমূল এরা সত্যি কথা মানুষের সামনে হচ্ছে যে বলতে পারে না, যার জন্যই আজকে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটছে। এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরো একটা প্রতিশ্রুতি দিচ্ছেন। কি প্রতিশ্রুতি দিচ্ছেন? না বিজেপিকে 50-এর নিচে নামাবো, একেবারে এই বার্তা কার্যত তিনি দিচ্ছেন হুঁশিয়ারির সুরে। শোনাই সেই বক্তব্য, শোন। প্রচার যেমন শুরু করলাম দক্ষিণ 24 পরগনার মাটি দিয়ে, আজকে মার্চ মাসের 24 তারিখ, দ্বিতীয় দফার নির্বাচন 29 এপ্রিল, প্রচার পর্বের শেষ দিন 27 এপ্রিল। শুরু করলাম দক্ষিণ 24 পরগনা দিয়ে, শেষ করব দক্ষিণ 24 পরগনায়। শুরু করলাম পাথর প্রতিমা দিয়ে, শেষ করব ডায়মন্ড হারবারের মাটিতে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ, সমর্থন কে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। আসবো, এতই সহজ অনির্বাণদা হবে? 50-এর নিচে বিজেপিকে নামানো যাবে? দেখুন, নির্বাচন কমিশন যে কাজটি করছে সেইটাকে আটকানো না গেলে, অন্তত জনতার সমর্থন নিয়ে আটকানো না গেলে সেটা কি দাঁড়াবে না দাঁড়াবে সেইটা বলাটা খুবই মুশকিল। কারণ আপনি যদি এটি ম্যাচ খেলতে নামতেন যেখানে রেফারি, লাইন্সম্যান সবাই বিরোধী পক্ষের, সেই অবস্থায় দাঁড়িয়ে বিষয়টি অন্যরকম দাঁড়াতে পারে। কিন্তু ন্যূনতম, আমি নিরপেক্ষ বলছি না, কারণ নিরপেক্ষ ভোট হবে না। নির্বাচন কমিশন যে বিজেপি সিল ছাপ নিয়ে দেখিয়ে দিয়েছে তারা কিভাবে খেলছে, কিন্তু ন্যূনতম ধারে কাছেও যদি যায়, নিরপেক্ষতার ধারে কাছেও যদি যায়, এবং নর্মাল পলিটিক্যাল সিচুয়েশন, বিজেপির গ্রাউন্ডে অর্গানাইজেশনের যা ক্ষমতা, এই সবটা যদি যাচাই করে আমরা বলতে পারি 50-এর নিচে নেমে যাওয়ারই কথা বিজেপির। আমি ব্যক্তিগতভাবে মাস 6-7 আগেও বলেছিলাম তারা 30-এর নিচেও চলে যেতে পারে। বিরোধী দল, প্রধান বিরোধী দলের যে তকমা, সেটা পাওয়া মুশকিল হয়ে যেতে পারে যদি অন্তত ন্যূনতম বামফ্রন্টের যারা প্রার্থীরা রয়েছেন তারা নিজেদের হারিয়ে দেওয়া বা কার্যত আত্মসমর্পণ করা যে ভোট কিছু যদি ফেরত আনতে পারেন, সেটা এবার তাদের খুব একটা ইচ্ছে আছে কি না সেটা অন্য প্রসঙ্গ। তারা বিজেপি আগে রাম পরে বাম এই তত্ত্বে যদি এখনও স্টিক করে থাকেন তাহলে আলাদা কথা, কিন্তু যদি ন্যূনতম ভোট শতাংশ ফেরত আনার কাজে তারা একটু মন প্রাণ নিবেদন করেন, তাহলে বিজেপির 50 কেন 30-এর নিচেও তারা নেমে যেতে পারে। কারণ পশ্চিমবঙ্গের জল, হাওয়া, মাটি, রাজনৈতিক যে আবহ, তাতে বিজেপির এই গোবলীয় হিন্দুস্তানের যে ধারণা, যেখানে গঙ্গার ওপর দাঁড়িয়ে কেউ বিরিয়ানি খাচ্ছে বলে যাকে অ্যারেস্ট করে দেওয়া হয় মানুষজনকে, তারা বেল পায় না, কেননা গঙ্গার ওপর তারা বিরিয়ানি খেয়েছে। এইটা হচ্ছে কাউকে অ্যারেস্ট করবার উত্তরপ্রদেশে এটা হচ্ছে কারণ, এবং 14 দিন তাদেরকে জেল হেফাজত করে দেওয়া হচ্ছে। এই ধরনের আচ্ছা না, চিকেন বিরিয়ানি, আপনি বলুন গঙ্গার ওপর চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য একজন নয় একাধিক মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। এইটা যে সরকার করতে পারে সেই সরকারকে বাংলার মানুষ আনবেন বেচে ভোট দিয়ে, এটা অসম্ভব।
বিরোধী পরিসর বামফ্রন্ট যদি এদের পায়ের কাছে আত্মসমর্পণ না করতো, এরা জীবনে বিরোধী পরিসরও আসতে পারতো না, ক্ষমতা তো বহু দূরের কথা। আজকে আমি যতই সিপিএম এর বিরোধী হই, আমি মন প্রাণ থেকে আশা করব যে তারা নিজেদের আত্মসমর্পণ করা ভোট কিছু হলেও তারা বাংলার স্বার্থে যদি উদ্ধার করতে নামেন, নিজের নাক কেটে, নিজের নাক ছাড়া আর অনেক কিছুই কেটে ফেলেছিল এতদিনে, সেগুলো কাটাকাটি বন্ধ করে যদি একটু নিজেদের ঘরের ভোটটা ঘরে আনতে পারেন, তাহলে বাংলাটা বাঁচে। তৃণমূল হারবে না সে পরের কথা, বাংলা বাঁচানোর জন্য সিপিএম এর উচিত নিজের ভোটটা নিজের কাছেই রাখা। আচ্ছা, একটু গৌরবদার থেকে শুনে প্রীতমদার কাছে আসছে। না, অনির্বাণদার এই কাকুতি মিনতি দেখে বোঝা যাচ্ছে কি প্যাচে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, পবিত্র কর নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর, তো তিনি কোথায় ছিলেন? উনি বললেন না যে বাম রাম কিসব বললেন না? পবিত্র কর সকালে ছিলেন বিজেপিতে, বিকেলে হলেন তৃণমূল, সন্ধেবেলা প্রার্থী হয়ে গেলেন। ঠিক আছে, সুতরাং এইসব বলে লাভ নেই। আর ওই যে ঠিকই তো, যে উত্তরপ্রদেশে যেভাবে এই বিরিয়ানি খাওয়ার জন্য যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে। আচ্ছা, আপনাদের নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যানের একটা হুলিয়া মনে আছে, একটা নোটিশ, যে ওই কি একটা দিনে হচ্ছে যে ওখানে মাংসের দোকান খুলে রাখা যাবে না, নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান, সেটা তো আর সিপিএম চালায় না, বিজেপি চালায় না, তৃণমূল কংগ্রেসের ফেরত করানো হয়েছিল। শুনুন, আরে করেছিলেন তো, ফেরত করানো করেছিলেন হয়েছিল তো আপনাদের চেয়ারম্যান, তাকে দল থেকে নির্দেশ দিয়ে দলের চেয়ারম্যান, ফেরত করানো হয়েছিল। পৌরসভার চেয়ারম্যান তিনি অন্যায় নোটিশ করেছিলেন কি করেছিলেন? আমি করেছিলেন না করেন? তিনি অন্যায় করেছিলেন, তাকে ফেরত করানো অন্যায় হয়েছিল। তো পরের প্রশ্ন, ফেরত করানো পরের প্রশ্ন। করলেন কেন? আপনাদের দলের মতো নয় যে প্রমাণিত খুনিদের জেলা কমিটিতে রাখা হয়। করলেন কেন? আপনাদের দলের মতো নয় যে প্রমাণিত খুনি, প্রমাণিত গণহত্যাকারীদের জেলা কমিটিতে রাখা হয়। আপনাদের দলের মনোরঞ্জন পাত্র, তাকে মঞ্চ থেকে মনোরঞ্জন নামিয়ে পাত্র দিয়েছে, প্রমাণিত লজ্জা খুনি, থাকা উচিত। প্রমাণিত আর যে খুনি ভাই। খুন করেছিল, আপনারা যে সাইবারি করতেন, তাদের সঙ্গে জোট করেন, মেয়র জোট আসেনি, তাই জোট সঙ্গী এখন। সুতরাং এসব বলবেন না, আরে এসব বলবেন না, তা আপনারাই বলবেন। আপনাদের শহীদ হ্যাঁ, তো কি পরিবার, হয়েছে? শহীদের হ্যাঁ, স্ত্রী, হ্যাঁ। তাকে আপনারা মঞ্চ থেকে হ্যাঁ। নামিয়ে দিয়েছেন। আরে আর তাদের এর থেকে আর কিছু দলের থাকে? বিষয় আর দলের যে মধ্যে খুন হয়েছে। করলো সেই দলের অর্জুন বিষয় সিং আপনাদের দলের দলের মধ্যে নেতা হয়েছে। হয়েছিলেন। আপনি বলুন, তা আপনারা গলায় অর্জুন সিং মালা খুন পরিয়ে করলেন তাকে তো বিকাশ নিয়েছিলেন। ভট্টাচার্য তার হয়ে মামলা শুনুন লড়লেন কেন? না, আর যাই অর্জুন হোক, সিংয়ের হয়ে তাহলে বিকাশ ভট্টাচার্য এসব বলে, মামলা লড়লেন আরে কেন? বিকাশ ভট্টাচার্য বিকাশ বসু মামলা করেনি। আরে অর্জুন সিং তো বিকাশ খুনি, বসুর আপনার কথা বলছি কথায় আমরা। অর্জুন সিং খুনি। আমরা তার বিকাশ হয়ে মামলা বসু, লড়লেন কেন? তৃণমূলের অর্জুন শহীদ, সিংয়ের সঙ্গে যার নামে তড়িৎ আপনারা মিটিং করে পার্টি কেন? অফিস তৈরি করেন, অর্জুন সেই সিংয়ের সঙ্গে বিকাশ তড়িৎ বসুকে যারা মিটিং খুন করে কেন করেছিল, বলুন? সেই অর্জুন সিংকে আপনারা দলে নিয়েছিলেন। এসব বলে লাভ নেই, অর্জুন সিং তো খুব খারাপ লোক, এসব বুঝলাম বলে তো। লাভ নেই। তৃণমূলও খুব খারাপ কোথাও দল। মিটিং করেনি কেউ, হ্যাঁ, তড়িৎ তবদার আপনার কোথাও মিটিং ন্যূনতম করেনি। খবরটুকুও নেই এসব আপনার কাছে। আপনার নেই, আপনি আসলে জানেনও আপনার না। থাকবে ঠিক কি আছে। করে? এগুলো ভিডিও এখনো আছে। আপনার থাকবে কি করে? তড়িৎ তবদারের সঙ্গে রাজু অর্জুন ঝা সিং থেকে মিটিং শুরু করে করে বেরোচ্ছে। কয়লা মাফিয়ারা রাজুদা সব বিজেপি আপনার করে। সব আপনার রাজুদা দলের বিজেপি নেতাদের করতো। সঙ্গে মিটিং করে। রাজুদা সুতরাং বিজেপি এইসব করতো। বলে লাভ নেই। রাজুদা বিজেপি এসব থাক, করতো। শওকত মোল্লাদের আমরা চিনি, ওসব বলে লাভ নেই। আপনাদের দলে যাই হোক, ওসব ভালো বলে ছিল। লাভ নেই। যে আপনাদের দলে যখন ছিল শওকত ভালো মোল্লার ছিল। পেছনে দাঁড়িয়ে খুনি ঘুরে বেড়াচ্ছে, শঙ্কর ঘোষ কি ভালো লোক? কে? শঙ্কর ঘোষ শঙ্কর ঘোষ যাদের দলে তাদেরকে বলবেন, আমাদের বলে লাভ আপনার নেই। দলে ছিল? আমি আপনাকে বলছি, আপনার দলে ছিল কি? শুনুন না, আমি ডিওয়াইফাই আপনাকে করতেন বলছি। কি? অনুব্রত ডিওয়াইফাই মণ্ডল করতেন ভালো কি? আপনি মনে করেন? আরে সেটা আপনি তৃণমূল, বলুন না। আপনার কথা আপনি তৃণমূল খুব অনুব্রত খারাপ। মণ্ডল ভালো শঙ্কর মনে ঘোষ করেন? ভালো না খারাপ? এই যে এই উত্তর দিতে পারছেন না, কারণ তৃণমূল আপনি মনে করে করেন আপনার তো কথা ভালো না। অনুযায়ী সবাই আপনাকে খারাপ। গিলতে হয়, ছোট শঙ্কর বেলার ঘোষ মতো। কি করেছে? ঠিক এসব আছে, বলে লাভ আমি- আছে কোনো? শঙ্কর ঘোষ কোন দল আরে করতো? দাদা, এসব আমার- বলে আমার- লাভ নেই। খগেন পেঁচে মুর্মু পড়েছে কোন দল মমতা। করতো? মমতা পেঁচে পড়েছে। মমতার 45% ভোট আছে। মমতার 45% ভোট আছে, আপনার কত আছে? আর এই মমতাকে দায় সেলিমের দিতে ক হবে। পার্সেন্ট আছে? এই রাজ্যের বুকে সেলিমের ক পার্সেন্ট ভোট আছে? যেভাবে সেলিমের ক বিজেপিকে পার্সেন্ট এখানে ভোট সেন্টার আছে? দিয়েছে মমতা, হুমায়ুন তার কবির নিল? দায় তাকে নিতে হবে। হুমায়ুন কবির নিল, সেলিমকে নিল দলে? ঠিক আছে, হুমায়ুন কবির আবার প্রীতমদার কাছে আসবে। সেলিমকে নিল কিনা বলুন? গঙ্গায় ভাসিয়ে দেওয়ার জন্য সেলিমকে নিল, হুমায়ুন হুমায়ুন কবিরকে কবির পাত্তা নিয়েছিলেন, দিল না, সেলিমকে এমএলএ করেছিলেন, ফুটিয়ে দিল। মন্ত্রীও করেছিলেন। হুমায়ুন কবিরও সেই সেলিমকে হুমায়ুন ফুটিয়ে কবির দিল। আবার অভিষেককে মুখ্যমন্ত্রী দেখতে সেলিমকে চেয়েছিল। হুমায়ুন কবিরও ফুটিয়ে আবার দিল। সেই হুমায়ুন কবির বেশ এখন বেশ আপনি বলছেন। বেশ 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 প্রীতমদা, ঠিক আছে, ঠিক আছে, আসছি। ফুটি বলে লাভ আছে। বলুন প্রীতমদা, আপনার অডিও মিউট রয়েছে। হ্যাঁ বলুন। তুমি আজকে দেখো সিপিএম তৃণমূল এখানে বসে তোমরা ডাকো, এই জন্য মানুষকে দেখাচ্ছে ঝগড়া হচ্ছে, কিন্তু আজকে অনির্বাণই বলছে যে উনি মমতা ব্যানার্জিও বলছেন যে আমার সিপিএম এর ভোট চাই, এবং আবার সিপিএম বলছে আসো তোমার ওই কাছাকাছি চলে এসেছি আমরা, তোমার একই তোমার নীতিতে কাজ করছি। না, সে বলছে। Same কাজ করছে। দাদা, double এবং secret আজকে জানেন? তুমি বলো MP হয়েছিল অফিসিয়ালি কার ইন্ডিকেট করছে কে দাদা, করছে বাদল ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস জানেন? এবং কার সিপিএম একসাথে। MLA হয়েছিল? আজকে
আজকে তোমার যেই আচ্ছা, হাওড়া লোকসভার উপনির্বাচনে একজন প্রফেসরকে আপনারা নিয়ে কেন প্রার্থীপদ উল্টো করলেন? সেখানে বাক স্বাধীনতা আছে? কেন উল্টো করেছিলেন? হাওড়া লোকসভার উপনির্বাচনে এর উত্তর আপনার কাছে আছে? উত্তর আপনার কাছে নেই? এটা বলে লাভ নেই। এই মমতা আপনাদের সঙ্গে 8 বার অ্যালায়েন্সে ছিল। এই মমতা আপনাদের সরকারের দপ্তরবিহীন মন্ত্রী ছিল। এই মমতা বঙ্গালুরু কে গালাগাল করেছিল। তারপরেও আপনাদের লোকজন ওই কালীঘাটে বাবুকে এসেছিলেন। লজ্জার শেষ নেই। এই লজ্জার শেষ নেই। স্বস্তিকা পত্রিকা মমতাকে সার্টিফিকেট দিচ্ছে আর্থিকর কাণ্ডের পর। এই লজ্জা আপনি লুকাবেন কোথায় মানুষের সামনে? আর লুকিয়ে লাভ নেই। ভাড়াটে সৈনিক নিয়ে তো পশ্চিমবঙ্গের প্রার্থীপদ বলেছে। ভাড়াটে সৈনিক মুকুটমণিকে নিলেন, সে চলে গেল। সুব্রত ঠাকুরকে নিলেন, সেও চলে যাবে করছে। আর কত ভাড়াটে সৈনিক নিয়ে দল চালাবেন? এবার বন্ধ করুন এসব নাটক। এইসব নাটক অনেক হয়েছে, বন্ধ করুন এসব। গৌরবদা, প্রীতমদা, আমার প্রশ্ন হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপিকে 50-এ তার নিচে নামিয়ে আসবে। আমি বলছি এই জায়গায় যদি আমি খুঁজি বিষয়টা, আমি দেখছি আপনাদের মানে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এসছেন, এরই মধ্যে সল্টলেকের আমরা যা ছবি দেখলাম বলা করে তা তো মারাত্মক ছবি। মানে সেখানে সল্টলেকের বিজেপির কার্যালয়ে বিজেপি প্রার্থী সুমনা সরকার তার বদলির দাবিতে ক্ষোভ বিক্ষোভটা মারাত্মক চরম আকার নিয়েছে। একজন সর্বভারতীয় সভাপতি এসছেন, তার মধ্যে এরকম বিশৃঙ্খল ছবি দেখতে পাচ্ছি, তো মারাত্মক পরিস্থিতি। প্রথম কথা হচ্ছে গণতান্ত্রিক দলে পার্টির লোকেরা এসছে, কথা বলবে, মিটে যাবে। কিন্তু আমরা কাকের মাংস যেমন খায় না, কিন্তু আমরা দেখেছি সে প্রভাব চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে আমরা দেখি তৃণমূলের মাংস খাচ্ছে। আজকে প্রথম তোমার এই রাজনৈতিক বলি কোথা থেকে শুরু হয়েছে? ভাঙড় থেকে। কারা শুরু করেছে? তৃণমূলদের মারছে, তৃণমূল বোম মারতে গিয়ে মেরে ফেলছে। আজকে আমরা আমার এই কসবা সেখানে দেখেছি তোমার তৃণমূলের কাউন্সিলরকে আরেকজন টিকার চেপে দিচ্ছে। ভাগ্যিস বন্দুকের গুলিরা চলে যায়নি, নাহলে সুশান্ত ঘোষ আজকে পরলোকে গমন করতেন। আমরা মালদা থেকে দেখেছি যে দৌড় করিয়ে তৃণমূলকে মারছে। আজকে তুমি তো দেখতে পাচ্ছ যে তোমার এই যে তোমার এত কিছুর মধ্যেও মানুষ ভরসা রাখছে, এবং দুবারের তোমার এমএলএ তৃণমূল কংগ্রেসের অর্ঘ্য প্রধান, উনি আজকে ভারতীয় জনতা পার্টি জয়েন করেছেন। গতকাল কলকাতা শহরে চৌরঙ্গি এলাকায় 4 বারের কর্পোরেটর তিনি এসে ভারতীয় জনতা পার্টি যোগদান করেছেন। যে কান্তাপুরীর নেতা বংশবদন, তিনি এসে ভারতীয় জনতা পার্টি যোগদান করেছেন। আজকে ভারতীয় জনতা পার্টি আজকে মানুষের মধ্যে আছে নাকি? আজকে তারা চায় না মানুষের পালস বুঝতে পারছে। ঠিক আছে, আমি এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা ফুল স্ক্রিন, আমি পরে আসছি। প্রীতম দা, একটা বিরতি নিতে হবে আমাকে। যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, এটা ফুল স্ক্রিনে অডিও সমেত আমি শুনবো। এই ছবিটা মারাত্মক ছবি। আমি একটু শোনাই, একটু শুনুন। এই হচ্ছে ছবি, কার্যত পায়ে পড়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে আজকে। এটাই তো বলছি মণিময়, আজকে কার্যকর্তারা এসে সভাপতিকে রিকোয়েস্ট করছে, যে তাদের ক্ষোভ জানাচ্ছে। তোমার তৃণমূল হলে গুলিগোলা চলতো, যেটা অলরেডি চলছে। এটাই তো ডিফারেন্স। দি পার্টি উইথ ডিফারেন্স বলে, দিস ইজ দ্য ডিফারেন্স। ঠিক আছে, কারণ হচ্ছে আজকে কার্যকর্তাদের মধ্যে এত স্প্রিয়া, কে নেতৃত্ব দিয়ে এই সিপিএম মূল্য তাড়াবে, কে নেতৃত্ব দিয়ে সিপিএম প্লাস তোমার সিপিএম প্লাস তৃণমূল কে তাড়াবে, তার জন্য এত স্প্রিয়া। সবাই চাইছে যে আমি নেতৃত্ব দেবো, আমি আমার জায়গায় নেতৃত্ব দিয়ে দখলদারি চলছে, দখলদারি। পয়সা দিয়েছি আমি বিধায়ক হতে পারিনি, অন্য লোক বিধায়ক হয়ে গেছে। পয়সার খেলা চলছে। ঠিক আছে, চলুন আমি একটা বিরতি নেবো। বেশ আলোচনা চলবে একটা। ইনফ্যাক্ট আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ চলছে বিজেপির অন্দরের এই প্রার্থী পদ নিয়ে। সামগ্রিক এই পরিস্থিতি নিয়ে আপনার কি মত? দেখুন, আজকে একটা লিস্ট বেরিয়েছে ভোর রাত্রে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 29 লক্ষের মতন ক্লিয়ার হয়েছে, 31 লক্ষের মতন বিবেচনাধীন এখনও রয়েছে। এখন এই 31 লক্ষ আর একটা মাত্র আমরা সোমবার পাবো। যদি পরের সোমবার মাঝরাতে বা মঙ্গলবার সকালে বার করে, তাহলে 31 লক্ষের মধ্যে আর কত হতে পারে? খুব বেশি হলে 7-8 লক্ষ হবে। কিন্তু এই যে 20-22 লক্ষ আনটাচ পড়ে রইল, যারা বিবেচনাধীন
তারা তখন কি করবেন? তারা তো আর ভোট দিতে পারবেন না, এবং তারা তখন কি করবেন? আর দ্বিতীয় যে ব্যাপারটা হলো যে যাদের ইতিমধ্যেই ন্যায়ের দলে চলে গেছে তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, এবং এই ট্রাইব্যুনালের যা অবস্থা, পরিকাঠামো এবং এইসবগুলো তৈরি করতে গেলে কিছু না হলেও 3 সপ্তাহ থেকে 1 মাস হয়ে যাবে। সুতরাং তারা কোনো অবস্থাতেই ভোট দিতে পারবেন না। সুতরাং আজকে কি এটা আমাদের দেশে সংবিধান অনুযায়ী ন্যাচারাল জাস্টিস হলো? প্রথম এবং দ্বিতীয় দুটোর কথাই বলছি। আজকে এত মানুষ যাদেরকে এই মিনিমাম জাস্টিস পেল না, সেখানে ভারতবর্ষের সংবিধান কি করে রক্ষিত হলো, এই প্রশ্নটা আমাদের আসবে। এবং তারপরও আমি দেখেছি একদল উল্লাস করছে, এই উল্লাসের কারণটা আমি বুঝতে পারছি না। কোন দল সেটা? আমি বিজেপি অফিসে দেখছি কলা গাছ নিয়ে যাচ্ছে, কলা গাছ নিয়ে গিয়ে বলছে যে এদেরকে প্রার্থী করুন, প্রার্থী করুন। তা সত্ত্বেও তাদের উৎসাহটা আসেটা কি করে? আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আমি মনে করছি বাংলার অবমূল্যায়ন, বাঙালি হিসাবে আমাদের যে অবমূল্যায়ন, তার জন্য আমাদের লজ্জাবোধ করা উচিত। কংগ্রেস এবং আমাদের প্রকাশ করছে না প্রার্থী তালিকা এখনো। বলুন? কংগ্রেসের এখনো প্রার্থী তালিকা প্রকাশিত হচ্ছে না। কংগ্রেসের প্রার্থী তালিকা সময় মতন হবে, আমাদের একটা এতদিন তা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে, এবং এবারে ভোট চলে আসছে না। গণতান্ত্রিকভাবে আমাদের এইটাকে তৈরি করা হয়েছে। স্ক্রিনিং কমিটি আগামীকাল আগামী পরশুর মধ্যে বসবে এবং শনিবারের মধ্যে প্রার্থী তালিকা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এতটা ডিলের কারণ কি? প্রীতমদার কাছে আসি একটুখানি। প্রীতমদা, না তোমার কংগ্রেস তো আজকে এখানে কিছু না, তো ওনারা প্রার্থী তালিকা দেওয়া না দেওয়া সমান। আজকে ওনাদের দল, ওনারা কি করবেন না করবেন সেটা তো ওনাদের ব্যাপার। আরে পশ্চিমবাংলার সব থেকে বেশি সময় কংগ্রেসই রাজত্ব করেছে, এবং এই যে আপনারা বলেনি একসাথে ইন্ডিজোট বানিয়েছে, ইন্ডিজোট বানিয়ে ভারতবর্ষ। আরে বাংলাতে যা কিছু করেছে কংগ্রেস করেছে, ইতিহাস পড়ে নেবেন, পড়াশোনা তো সেকেন্ড নেই। আপনারা তো বলেন 2014 সালে থেকে ভারত স্বাধীন হয়েছে, আপনাদের ন্যূনতম শিক্ষাটা আগে আনুন, এবং তারপর শিক্ষা পড়াশোনাটা করুন। আজকে প্রায় 6,500 কারখানা বন্ধ হয়ে গেছে। সুতরাং আজকে এই যে ভারতবর্ষের ক্ষতি সেটা করে গেছে। মুশকিলটা হচ্ছে কি, দুদিনের যোগী ভাবতে কয় অন্য, আপনাদের হয়েছে সেই অবস্থা। তৃণমূল কংগ্রেস বাঙালি সবচেয়ে বেশি ক্ষতি করেছে। বাংলাতে কোনোদিনই আপনারা আসতে পারবেন না, আপনারা নিশ্চিন্তেই থাকুন। আগামী দিনে বাংলাতে কংগ্রেসকেই মানুষ নিয়ে আসবে, তার কারণ কংগ্রেসের গায়ে কোনো ছাপ নেই, কোনো দুর্নীতির ছাপ নেই তৃণমূলের মতন, আপনাদের মতো। তৃণমূল কংগ্রেসও আছে, তারাই ইন্ডিজোট। এই ইন্ডিজোটে আজকে যখন ভারতীয় আর্মি পাকিস্তানকে আক্রমণ করে, তারা তার প্রমাণ চায়। আরে ভাই, ইলেকশন নিয়ে বলো, ভারতীয় আর্মি নিয়ে বলতে দিও না, আরো পেছে বলবে। আমি সত্যকাল মালিক নিয়ে চলে আসবো, ওটা বলতে দিও না। ঠিক আছে, মালিক চলে আসবে, সেটা নিয়ে বলো। তাহলে কি করে এলো বলো, পুলওয়ামা ঘটনা, তোমার প্রধানমন্ত্রীর বক্তব্য কি? তোমার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিল ঢুকছে, ট্রাম্পের নাম করতে ভয় পেল, জানে এক থাপ্পড় মারবে ফুট নিচে চলে যাবে। বেশ বুঝতে পারলাম। মানে আমি বলছি ডান বাম সবাই তারা একত্রিত হয়ে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে, এটা অ্যাটলিস্ট পরিষ্কার প্যানেল দেখেনি, এত মেরুদণ্ডহীন। বেশ, ঠিক আছে, চলুন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেককে, অনির্বাণ দা, অমিতাভ দা, গৌরব দা, প্রীতম দা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সময় একেবারে সংক্ষিপ্ত ছিল, তাই শেষ করতে হচ্ছে। কিন্তু অ্যাটলিস্ট যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা জানি না লাগাতার এই পরিস্থিতি, আবহে ভোট কোন দিকে গড়ায় আমাদের নজর থাকবে। এখানে শেষ করছি অনুষ্ঠান।